মেডিসিনারির ট্র্যাকিওস্টমি লেকচারে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগে হচ্ছে ট্র্যাকিওস্টমি পার্ট 1 আলোচনা করে ফেলেছি। সেখানে আমরা আলোচনা করেছি ট্র্যাকিওস্টমির ডেফিনেশন, তারপর টাইপস অফ ট্র্যাকিওস্টমি এবং প্রত্যেকটা ট্র্যাকিওস্টমির ইন্ডিকেশন সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এইমস অফ ট্র্যাকিওস্টমি সম্বন্ধে আমরা পড়েছি। তো আজকে আমরা আলোচনা করব অন্যান্য যে পার্টগুলো সম্বন্ধে। এখানে আমরা হচ্ছে ট্র্যাকিওস্টমি টিউবের বিভিন্ন পার্ট দেখানোর চেষ্টা করছি। এটা অস্পিতে কিন্তু থাকে, আমরা ডিটেলস এটা সম্বন্ধে আজকে বলবো না। তো ইন্ডিকেশনস অফ ট্র্যাকিওস্টমি। তো ইন্ডিকেশন অফ ট্র্যাকিওস্টমিকে আমরা 3 ভাগে ভাগ করে বলার চেষ্টা করব। একটা হচ্ছে রেসপিরেটরি অবস্ট্রাকশনটা হচ্ছে মিনিমাইজ করতে, তারপরে হচ্ছে রিটেইন সিক্রেশন ক্লিয়ার করতে, এবং রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হচ্ছে প্রিভেন্ট করতে বা হচ্ছে কিউর করতে আমরা হচ্ছে ট্র্যাকিওস্টমি করব। তো রেসপিরেটরি অবস্ট্রাকশনের ক্ষেত্রে কী কী কজ রয়েছে? কনজেনিটালের ক্ষেত্রে হচ্ছে সাবগ্লটিক ওর আপার ট্র্যাকিয়াল স্টেনোসিস, লেরিঞ্জিয়াল ভেব, লেরিঞ্জিয়াল অ্যান্ড ভেলাকুলার সিস্ট, ট্র্যাকিও ইসোফিজিয়াল ফিস্টুলা অথবা বাইলেটারাল কোয়ানাল এট্রেশিয়া যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্র্যাকিওস্টমি করব। এরপরে ইনফেক্টিভ কারণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাকুইট এপিগ্লোটাইটিস, লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, ডিপথেরিয়া অথবা লাডুইগস এনজাইনা। তো এই যে অ্যাকুইট এপিগ্লোটাইটিস এটা কিন্তু হচ্ছে শর্ট নোট হিসেবে আসে, ঠিক আছে? পজিটিভ অর্গানিজম হচ্ছে আমাদের পারতে হবে, ভালোভাবে চিকিৎসা না দিলে কিন্তু সেটা মারা যাবে, ঠিক আছে? অ্যাকুইট এপিগ্লোটাইটিস শর্ট হিস্ট্রি নিয়ে আসবে, 2 দিনের গলা ব্যথা নিয়ে আসে। এক্সামিনেশন আমরা পাই কি রেইজড রেডিশ এডেমেটাস ক্লিনিক্যালি, এটা আমরা হচ্ছে ডায়াগনোস্ট করে ফেলতে পারি। আর এই যে এডেমেটাসটা হচ্ছে আমরা কি পাই, এই যে এপিগ্লোটিসটা দেখতে পাই, আমরা ডায়াগনোসিস করি অ্যাকুইট এপিগ্লোটাইটিস হিসেবে। এক্সরে অফ নেসোফেরিংস বেসাল ভিউ করি, দেখতে পাই যে আঙ্গুল থামের মতো ফুলে আছে, আঙ্গুলের যে থাম আছে থামের মতো কিন্তু এপিগ্লোটিসটা ফুলে আছে, এটাকে আমরা বলি হচ্ছে থাম সাইন, ঠিক আছে? তাইলে এখানে হচ্ছে ইনফেক্টিভ কজের মধ্যে অ্যাকুইট এপিগ্লোটাইটিসটা কিন্তু আমাদের হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে, চিলড্রেনদের হয়। এরপর হচ্ছে লাডুইগস এনজাইনাও কিন্তু আমাদের হচ্ছে জানতে হবে, কারণ এটা নেক স্পেস ইনফেকশন, এবং সেটাতে কি হয় যে এটা হচ্ছে যে সাব লিঙ্গুয়াল স্পেসে কিন্তু ইনফেকশন হয় এবং সেটা সাবমেন্ডিবুলার স্পেসে কিন্তু চলে যেতে পারে। তো পেশেন্ট কিন্তু হচ্ছে তার হচ্ছে যে টিসমাস ওরাইনোফিজিয়া স্টাইডর এগুলো নিয়ে আসে, তখন কিন্তু হচ্ছে লাডুইগস এনজাইনা এটা আমাদের ট্রিটমেন্ট করতে পারে, এটাও কমন। তাহলে অ্যাকুইট এপিগ্লোটাইটিস, লাডুইগস এনজাইনা এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে নিওপ্লাজম, এটা কিন্তু সবার আগে বললেই ভালো হয়। তো এটাতে আমাদের হচ্ছে অ্যাডভান্সড কার্সিনোমাটা প্রথমে লাগাতে হবে, আর সাথে উইথ স্টাইডরটা লাগাতে হবে। তার মানে অ্যাডভান্সড কার্সিনোমা লেরিংস উইথ স্টাইডর, অ্যাডভান্স কার্সিনোমা অরোফেরিংস ওর হাইপোফেরিংস উইথ স্টাইডর, আর অ্যাডভান্স কার্সিনোমা টাং উইথ স্টাইডর। তাহলে এই 3টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ট্রমাটাও কিন্তু কমন, রিসেন্টলি বেশি পাওয়া যায়। গানশট অ্যান্ড নাইফ ওন্ডস টু দ্য নেক, ইনহেলেশন অফ স্টিম অর স্মোক, সোয়ালিং অফ করোসিভ ফ্লুইড, ঠিক আছে? ওয়ার্ডে কোনো করোসিভ ফ্লুইড সোয়ালিং যদি আমরা দেখি তাহলে সেটা কি মেনলি হার্পিকের জন্য হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা কি আলোচনা করব ভোকাল কর্ড প্যারালাইসিস যদি থাকে, তাহলে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি। আমরা জানি হচ্ছে যে থাইরয়েডেক্টমিতে কি হয়, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ কিন্তু ইঞ্জুরি হয়ে যায়, তাইলে সেখানেও কিন্তু ভোকাল কর্ড প্যারালাইসিস হয়। তারপরে কার্ডিয়াক অর ইসোফিজিয়াল সার্জারি কিংবা বালবার পালসি সম্বন্ধে আমরা হচ্ছে মেডিসিনের কোনো লেকচারে আমরা আলোচনা করেছি, তো সেটা সম্বন্ধে আমরা দেখতে পারি, সেখানেও কিন্তু হচ্ছে ট্র্যাকিওস্টমি করার প্রয়োজন হয়। আর ফরেন বডির ক্ষেত্রে হচ্ছে সোয়ালোড ইনহেল অবজেক্ট লজড ইন দ্য আপার এয়ারওয়ে কসিং স্টাইডর, এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, বাচ্চারা অনেক সময় দেখা যায় তাবিজ সুপারি এগুলো খেয়ে আসে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে ট্র্যাকিওস্টমি করতে হবে। 2 নম্বর হচ্ছে রিটেইন সিক্রেশন। আগে আমরা বলেছি যে কোমাটোস পেশেন্ট সে কিন্তু কফ দিতে পারে না, তাইলে তার হচ্ছে এই কফ ইনএবিলিটি টু কফের কারণ হিসাবে কী বলা যায়, কোমার কারণে হতে পারে, প্যারালাইসিসের কারণে হতে পারে, স্পাজমের কারণে হতে পারে। তাহলে কমা কোন কোন কারণে হতে পারে, যেমন হেড ইঞ্জুরি, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্টস কিংবা নার্কোটিক ওভারডোজ যদি হয়। প্যারালাইসিস যেমন স্পাইনাল ইঞ্জুরি, পোলিও, গুলেনবারি সিনড্রোম, মাইস্টেনিক গ্রেভিস যেগুলো, যে ফ্লাসিড প্যারাপ্লেজিয়ার কজগুলো যেগুলো। আর স্পাসমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার কজ, যেমন টিটেনাস, এক্লাম্পসিয়া, স্ট্রাইকনিন পয়জনিং এগুলো থাকতে পারে। কিংবা তার হচ্ছে পেইনফুল কফ কিংবা এসপিরেশন অফ ফিরিঞ্জিয়াল সিক্রেশনের কারণেও কিন্তু রিটেইন সিক্রেশন হতে পারে, সেগুলোও কিন্তু ট্র্যাকিওস্টমি ইন্ডিকেশনে পড়বে। এরপরে আমরা রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি দেখব, ক্রনিক লাং ডিজিজ যদি থাকে যেমন সিওপিডি, এমফাইসিমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এটার মধ্যেই পড়ে। তারপর হচ্ছে ব্রঙ্কিকটেসিস বা এটেলেকটেসিস, এগুলোতেও আমরা কিন্তু হচ্ছে ট্র্যাকিওস্টমি করব। এরপরে একটা কোয়েশ্চেন আসে যে চিলড্রেন বা ইনফ্যান্টের ক্ষেত্রে কী কী কন্ডিশন আছে যেগুলোতে হচ্ছে আমরা ট্র্যাকিওস্টমি করি। ইনফ্যান্ট হচ্ছে 1 বছর পর্যন্ত কোনো শিশু, আর চিলড্রেন হচ্ছে সাধারণত সব কিছুকেই বলে ফেলি, তাহলে সেটা কিন্তু হচ্ছে ইন জেনারেল কজের মধ্যে পড়বে। তাহলে বিলো 1 ইয়ারের ক্ষেত্রে সাবগ্লটিক হেমানজিমা যদি থাকে, সাবগ্লটিক স্টেনোসিস, লেরিঞ্জিয়াল সিস্ট, গ্লটিক ওয়েব অথবা বাইলেটারাল ভোকাল কর্ড প্যারালাইসিস যদি হয়। আর চিলড্রেনের ক্ষেত্রে অ্যাকুইট লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, এপিগ্লোটাইটিস, ডিপথেরিয়া, লেরিঞ্জিয়াল এডেমা, এক্সটার্নাল লেরিঞ্জিয়াল ট্রমা, প্রলংড ইনটিউবেশন, জুভেনাইল লেরিঞ্জিয়াল পেপিলোমেটোসিস। এরপর হচ্ছে ট্র্যাকিওস্টমিক কেয়ার। তো ট্র্যাকিওস্টমিক কেয়ারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ট্র্যাকিওস্টমিক কেয়ার বলতে আমরা 3টা ভাগে ভাগ করে আমরা পড়বো, সেটা হচ্ছে কেয়ার অফ দ্য পেশেন্ট, কেয়ার অফ দ্য টিউব এবং কেয়ার অফ দ্য ওন্ড।
তো ট্রাকিওস্টমির পেশেন্ট কিন্তু মানে অবশ্যই সে কথা বলতে পারবে না, তাহলে তার ক্ষেত্রে কি রাখতে হবে, তার কাছাকাছি কলিং বেল রাখতে হবে, তারপর হচ্ছে কোনো পেপার প্যাড রাখতে হবে কিংবা পেন্সিল রাখতে হবে, যাতে হচ্ছে সে কমিউনিকেট করতে পারে, নার্সকে লিখে দেখাতে পারে কিংবা হচ্ছে বেল বাজিয়ে সে ডাকতে পারে। তাহলে এটুকু হচ্ছে তার হচ্ছে পেশেন্টের কেয়ার নিতে হবে। তাছাড়াও পেশেন্টকে নৌকায় যাতায়াত করতে দেওয়া যাবে না, তারপর হচ্ছে তাকে মশারি টানি ঘুমাতে হবে, এগুলো আমরা অ্যাডভাইস আমরা পড়বো কেয়ার অফ দ্য পেশেন্ট এগুলো। কেয়ার অফ টিউবের ক্ষেত্রে আমরা দেখতে হবে যে কনস্ট্যান্ট সুপারভিশন রাখতে হবে, যে কোনো ব্লিডিং, ডিসপ্লেসমেন্ট অফ ব্লকিং অফ টিউব আছে কিনা, এবং কোনো সিক্রেশন থাকলে সেটা হচ্ছে সিক্রেশনটা রিমুভ করতে হবে, ঠিক আছে। আর সাকশন অবশ্যই দিতে হবে। সাকশন মে বি রিকোয়ার্ড এভরি হাফ আওয়ার, মানে প্রত্যেকটা আধা ঘন্টাতেই কিন্তু তার সাকশন লাগতে পারে, এবং সে তখন হচ্ছে আমরা স্টেরাইল ক্যাথেটার উইথ ওয়াই কানেক্টর, সেটা কিন্তু হচ্ছে আমরা সাকশনটা ব্রেক সাকশন ফোর্সের জন্য আমরা ইউজ করব। তারপরে যদি হচ্ছে তার ক্রাস্টিং অথবা ট্রাকিয়াইটিস থাকে, মানে একটা কমপ্লিকেশন হিসেবে আমরা পড়বো যে হচ্ছে ট্রাকিয়াইটিস অ্যান্ড ট্রাকিও ব্রঙ্কাইটিস উইথ ক্রাস্টিং অ্যান্ড ট্রাকিয়া, তাহলে এই ক্রাস্টিংটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রপার এটা প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে প্রপার হিউমিডিফিকেশন রাখবো রুমের মধ্যে ইউজিং হিউমিডিফায়ার কিংবা স্টিম ট্যান্ট, আলট্রাসনিক নেবুলাইজার অথবা বয়লিং কেটল ইন দ্য রুম, মানে কেটলিটা হচ্ছে রেখে আমরা করতে পারি। এবং ক্রাস্টিং যদি হয়ে যায় তাহলে আমরা ফিউ ড্রপস অফ নর্মাল স্যালাইন কিংবা হাইপোটনিক স্যালাইন কিংবা হচ্ছে অনেক সময় আমরা মিউকোলাইটিক ইউজ করতে পারি, এসিটাইল সিস্টিন, এগুলো দিয়ে কিন্তু হচ্ছে আমরা লিকুইফাই করতে পারি টেনাসিয়াস সিক্রেশনকে, অথবা লুজেন, মানে আমরা যদি ক্রাস্টকে লুজ করতে চাই তাহলে এটুকু দিয়ে হচ্ছে আমরা কেয়ার নিতে পারি। এরপরে ট্রাকিওস্টমি টিউবের কেয়ার নিতে হবে, ডিসপ্লেসমেন্ট যাতে না হয়, এটা আগেই বলে ফেলছি, ব্লিডিং কিংবা হচ্ছে যাতে ব্লক না হয়। তারপরে হচ্ছে আমাদের কী করতে হবে, ওন্ড কেয়ার করাতে হবে, কারণ আমরা কমপ্লিকেশন হিসাবে আমরা জানি ওন্ড ইনফেকশন, হিমোরেজ, এগুলা প্রিভেন্ট করতে হবে। তো এটুকুই ছিল ট্রাকিওস্টমি কেয়ার সম্বন্ধে। এখানে আমরা একটা ছবি দিয়ে সাকশন মেকানিজমটা দেখানোর চেষ্টা করছি। তো এটুকু সম্বন্ধে ট্রাকিওস্টমির এই পার্টটা, আমরা নেক্সট পার্টটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।